স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরে এটার ধারাবাহিকতা রয়ে গেছে এখনো পর্যন্ত। স্বাধীনতার আগে থেকে একটা চল ছিল, যেহেতু রাজনীতিতে সব সময়ই ধনী শ্রেণীর মানুষরা প্রতিনিধিত্ব করেছেন। কৃষকদের কথা, দরিদ্রদের কথা বলা হলেও আইন বলেন, রাষ্ট্র ব্যবস্থা বলেন, সেখানে কৃষক কিংবা অন্য দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য কোথাও দেখবেন কোন রকমের ব্যবস্থা রাখা হয়নি। না রাখার পেছনে অন্যতম কারণটাই ছিল যে আপনার এই যে শ্রমিক শ্রেণীর বক্তব্য, শ্রমিক শ্রেণীর কথা, শ্রমিক শ্রেণীর যে রাষ্ট্র পরিচালনার অংশ হতে পারে, এই ধারণাটাই আসলে কারো মাথার মধ্যে ছিল, যেটা আমরা এখন বিগত বেশ কয়েক বছর যাবৎ জোর দিয়ে বলছি যে না, এই কৃষক শ্রেণীর তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের কথাটা নিজেরাই তারা বলবে। সেই কারণে দেখবেন একটা, আমি যদি ঢাকার উদাহরণ দিয়ে বলি, আমাদের অনেকগুলো বড় লোক এলাকা ঢাকা শহরে কিন্তু তৈরি হয়েছে, যেখানে আপনি দরিদ্র মানুষ খুঁজে পাবেন না। সেই বড় লোক এলাকাগুলোর আসলে এই জমির মালিক কারা ছিল। আমাদের এই পেছনে যে সচিবালয় বিল্ডিং দেখছেন, তার থেকে আরেকটু দূরে এগিয়ে গেলে দেখবেন যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলে একটি আলাদা কর্তৃপক্ষ আছে। তার আগে ছিল ঢাকা টিআইটি, ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, ঢাকা উন্নয়ন কর্তৃপক্ষ নাম দিয়ে একটা কর্তৃপক্ষ ছিল, যেটা পরবর্তীতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নাম হয়েছে। এরা কি করতো, এখনো যেটা করে, আমার আপনার গরিব মানুষদের কাছ থেকে জমিটা দখল করে রাষ্ট্রীয় প্রয়োজনে কথা বলে কিছু নামকা অবস্থায় কিছু ক্ষতিপূরণ দেয়, দেওয়ার পরে তারপর সেই জমিগুলো সচিবদের সাথে আবার সচিবদের কাছে বিলি করে, বরাদ্দ দেয়। ধানমন্ডি এলাকাটায় খবর নেন যে বড়লোক পাড়া, বঙ্গবন্ধুর বাড়িও যেখানে তিনি পেয়েছিলেন ওখানে 32 নম্বরে, যেটা ভাঙা হয়েছে পরে, সেগুলো দেখবেন সব হচ্ছে গরিবদের জায়গা, কেড়ে নিয়ে সচিবদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আমাদের উত্তরায়, তারপরে আরো বিভিন্ন দিকটায়, আপনার নারায়ণগঞ্জে, রূপগঞ্জে, বিভিন্ন জায়গায় জমি কেড়ে নেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে যারা আসছেন আপনারা তো